The illegitimate dictator Maduro was the kingpin of a vast criminal network responsible for trafficking colossal amounts of deadly and illicit drugs into the United States. The many Americans, hundreds of thousands over the years of Americans died because of him. একসময় যে ভারতকে বিশ্ব কূটনীতির দাবার চাল নির্ধারক শক্তি হিসেবে দেখা হতো, আজ সেই ভারতই কি দাঁড়িয়ে রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। যখন এক দেশের প্রেসিডেন্ট আরেক দেশের প্রেসিডেন্টকে বন্দী করে, তেল এবং খনিজ সম্পদের দখলকে প্রকাশ্যে রাষ্ট্রনীতি বানানো হয়, আর বিশ্ব সরাসরি দুটি ব্লকে বিভক্ত হয়ে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধের দুরাগত পদধ্বনি শুনতে পাওয়া যায়। তখন ভারতের অবস্থান শুধু উদ্বেগ প্রকাশেই ক্ষান্ত কেন? ব্রিক্স থেকে কোয়াড, প্রতিবেশী দেশ থেকে মধ্যপ্রাচ্য, সবখানেই প্রশ্ন একটাই, ভারত কি এখনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাপন্ন শক্তি, নাকি সে কোনো অজানা মুহূর্তের অপেক্ষায় থাকা এক দ্বিধাগ্রস্ত রাষ্ট্র? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। শান্তির নোবেলের দাবি করা, ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দেওয়ার দাবি করা, ইরান ইসরায়েলের যুদ্ধে লাগাম পরানোর দাবি করা, ডোনাল্ড ট্রাম্পের মস্তানির বহর দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। হলিউডি সিনেমা স্টাইলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তুমুল এয়ার বম্বিং চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যে নৃশংসতায় তাদের বাসভবন থেকে অপহরণ করে আমেরিকায় নিয়ে আসা হয়েছে, এমন নজির সভ্য বিশ্বে বিরল। মাদুরোর অবস্থাও সাদ্দাম হোসেনের মতন হতে পারে বলে আশঙ্কা করছে বহু দেশ। নতুন বছরের শুরুতেই এমন ঘটনায় বিস্মিত বিদ্যৎ সমাজ তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শুনতে পাচ্ছে। ছাতি ঠুকে ট্রাম্পের এমন গব্বর সিং রূপ দেখে সরাসরি ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রাশিয়া, সেই সঙ্গে উত্তর কোরিয়া, কিউবা, চীন, ইরান, এমনকি গোটা সৌদি মুলুক। অন্যদিকে আমেরিকার পাশে ইসরায়েল, আর তার সঙ্গে নেটোভুক্ত ইউরোপের প্রত্যেক দেশ, তার সাথে আর্জেন্টিনা। বিশ্ব রাজনীতি স্পষ্টত দুটি ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা এবং তাদের মিত্ররা, যেমন যারা মাদুরোর অপহরণকে গণতন্ত্রের জয় বলছে, অন্যদিকে উত্তর কোরিয়া, রাশিয়া, চীন এবং ইরান, যারা একে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং অপহরণ হিসেবে দেখছে। কিম জং উনের হুমকির মাধ্যমে এই ব্লকের ঐক্য আরো দৃঢ় হচ্ছে, যা একটি নতুন শীতল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। চীন সরাসরি বলেছে আমেরিকা যে কাজ করেছে সেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন আরো এক ধাপ এগিয়ে বলেছেন, মাদুরো আমার বন্ধু, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিমের এই হুঁশিয়ারি কেবল বন্ধুত্বের খাতিরে নয়, বরং একটি বড় কৌশলগত সমীকরণের অংশ হিসেবে দেখা দরকার। কিম জং উন জানেন যে মাদুরোর মতন একজন মিত্রকে হারিয়ে ফেললে বিশ্বে তার একাকিত্ব বাড়বে, তাই তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে আসলে আমেরিকাকে চাপে রাখতে চাইছেন, যাতে তারা উত্তর কোরিয়ার উপর কোনো ব্যবস্থা নেওয়ার সাহস না পায়। এটা মূলত একটা ডিটারেন্স বা প্রতিবন্ধকতা তৈরির কৌশল, কিন্তু সব মিলিয়ে ভূ রাজনীতিতে একটি অত্যন্ত স্পর্শকাতর এবং উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে। রাশিয়া এবং চীন ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। তারা প্রশ্ন তুলেছে, কোন দেশের সার্বভৌমত্ব এবং সেই দেশের গণতন্ত্রের পথ কি বিশ্ব শক্তিধর রাষ্ট্রগুলি ঠিক করে দেবে। আজ ভারতীয় সময় রাতে এই বৈঠক হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই ঘটনাকে বলছেন ডেঞ্জারাস প্রেসিডেন্ট, মানে বিপজ্জনক নজির। এর প্রভাবে এখনই সরাসরি সংঘাত শুরু না হলেও বিভিন্ন অঞ্চলে প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধ, আর তার সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো তীব্র হতে পারে। ট্রাম্পের প্রশাসন বলেই দিয়েছে, আমেরিকার নাকের ডগায় কোনো প্রতিকূল শক্তিকে তারা বরদাস্ত করবে না। এর ফলে কিউবা বা নিকারাগুয়ার মতন একাধিক দেশ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগবেই। তারা তাদের নিরাপত্তার জন্য আরো বেশি করে রাশিয়া বা চীনের উপর নির্ভরশীল হতে পারে। এখানেই আসল প্রশ্ন, উদ্বেগের এই কঠিন সময় আমাদের ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে? ভারত আসলে কি চায়? শনিবার সারাদিন নীরব থাকার পরে রবিবার বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল যে বিবৃতি দিয়েছেন, তাতে কোথাও ডোনাল্ড ট্রাম্পের নামটি নেই, আমেরিকার নামটিও নেই, আমেরিকান হামলার নিন্দাও নেই।
বিবৃতিতে শুধু বলা হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। আমরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংকটের সমাধান এবং এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। প্রশ্ন হলো, ভারত কেন আমেরিকার বিরুদ্ধে মুখ খুলছে না? সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে যে ভারত বরাবর স্বর তুলে থাকে আন্তর্জাতিক মঞ্চে, তার সঙ্গে আজকের ভীতু ভারতের সত্যিই কোনো মিল নেই। তাদের বাঁচাতে ভারত এমন মিউ মিউ করছে। ভারতের কোনো অতিকায় শিল্প গোষ্ঠী যেই সব কর্পোরেট ভয় ভক্তিতে শাসকের লক্ষ্মীর ভাণ্ডারে দুহাত উপর করে চাঁদা দেয় তাদের রক্ষা করতে, তাহলে কাকে? আন্তর্জাতিক পুঁজিকে? আমরা নিছক সমালোচনা করার জন্য এমন প্রশ্ন তুলছি না, বরং পরিস্থিতির ঘটনাক্রম দেখে তুলতে বাধ্য হচ্ছি। একটু পিছনে তাকান। ব্রিক্স হোক, এসসিও হোক, আসিয়ান হোক, কিংবা G7 বা G20, এমনকি কোয়াডের বৈঠকও, সব ক্ষেত্রেই ভারতকে এতদিন প্রভাবশালী এবং সক্রিয় প্লেয়ার হিসেবে দেখা হয়েছে। কিন্তু 2024-এর অক্টোবরের পর থেকে সেই দৃশ্যপট একেবারে থমকে গেছে। বিশেষ করে ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর আন্তর্জাতিক কূটনীতিতে যে প্রবল টালমাটাল শুরু হয়েছে, সেখানে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে, এই প্রশ্নটাই বড় হয়ে উঠেছে। অপারেশন সিন্দুরের সময়ও প্রশ্ন উঠেছিল, কোন দেশ কার পাশে দাঁড়ালো? সেই মুহূর্তে ভারতকে ঘিরে তৈরি হয়েছিল একাধিক প্রশ্নচিহ্ন। তাহলে কি আজকের ভারত কোনো এক নির্ণায়ক মোড়ের অপেক্ষা করছে? শুধু হাতনাড়া, আলিঙ্গন, করমর্দন, হাসি মুখে ফটোশুট দিয়ে আন্তর্জাতিক দরবারে নম্বর যে বাড়ে না, আজকের ভারত তা হারে হারে বুঝতে পারছে। ভারতের আজকের মৌনতা দেখে হয়তো বিশ্ব দরবার মনে করছে 56 ইঞ্চির উষ্ণ আলিঙ্গন আর ক্রমাগত বিদেশ ভ্রমণের নেপথ্যে কিছু শিল্প গোষ্ঠীকে আরো পাইয়ে দেওয়ার কৌশল কাজ করছে, যাতে প্রতিটি নির্বাচনের নদীর প্রবাহের মতন টাকার ফ্লো বজায় থাকে। ভূ রাজনীতিতে আজকের ভারত কোথায় দাঁড়িয়ে রয়েছে একবার তাকিয়ে দেখুন। চীনের উপর ভরসা নেই, তবু চীনের অর্থনীতি এবং তাদের আর্থিক নীতির প্রশ্নে ভারতকে তাদের পাশে থাকতে হচ্ছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, আবার আমেরিকার জুজুও আছে। বিশেষ করে তার ট্যারিফের আতঙ্ক এতটাই প্রবল যে সেই চাপে ভারতীয় ব্যবসা ডুববে কিনা সেই দুশ্চিন্তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তাহলে কি ভারত এই মুহূর্তে সংকুচিত, দ্বিধাগ্রস্ত? মনে করুন, এর আগে গাজা যুদ্ধে ভারত ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করতে পারেনি। আবার ইউক্রেন যুদ্ধেও রাশিয়ার সেনা অভিযানের স্পষ্ট স্বরে নিন্দা করেনি। কিন্তু তবুও এই সব ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের সনদের কথা উল্লেখ করে অন্তত ভৌগোলিক অখণ্ডতার বার্তা দিয়েছে। এবার ভেনেজুয়েলা সংক্রান্ত বিবৃতিতে খুব তাৎপর্যপূর্ণভাবে সেটাও অনুপস্থিত। ভারত এখন যেই অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, সেই বৃত্তটা বুঝতে গেলে এটা সবার আগে মাথায় আনতে হবে, এই প্রথম বাংলাদেশ ভারতের হাতছাড়া হয়েছে। নেপালও আর ভারতের নিয়ন্ত্রণে নেই। দুই দেশেই এই বছর নির্বাচন, যা শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্যই নয়, ভারতের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলছে। এশিয়াকে ঘিরে আমেরিকার দৃষ্টিভঙ্গিতে এতদিন ভারত ছিল সবচেয়ে কাছের দেশ, কিন্তু এই মুহূর্তে আমাদের এই লার্জার দ্যান লাইফ কূটনীতির জেরে ভারত আর আমেরিকারও ঘনিষ্ঠ নয়, বরং আমেরিকা কোনো না কোনোভাবে পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে, তাকে এগিয়ে দিতে চাইছে। ফলে এই প্রশ্নটা আজ আরো বড় হয়ে উঠেছে যে ভারত একসময় নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে প্রভাবশালী এবং সক্রিয় খেলোয়াড় ছিল। ব্রিক্স হোক, কোয়াড হোক, এসসিও হোক, এমনকি প্রধানমন্ত্রী মোদী নিজে বেজিং গিয়ে বৈঠকে যোগ দিচ্ছেন। সেই ভারতের অবস্থান আজ কোথায়? ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর প্রায় সর্বত্র একই কথা বলেছেন, আমরা আগে নিজেদের ঘরোয়া প্রয়োজন দেখব। কিন্তু যদি ঘরোয়া প্রয়োজন রাশিয়ার সঙ্গে ছিল, অনুকূলও ছিল, তবে আজ তা নেই কেন? যদি ঘরোয়া প্রয়োজন চীনের সঙ্গে অর্থনৈতিক সমঝোতার পক্ষে অনুকূল থাকে, তবে চীনের উপরেও আস্থা নেই কেন? যদি বর্তমান সময়ে ভারতের প্রয়োজন আমেরিকার সঙ্গে থাকার, তবে ট্যারিফ নিয়ে কোনো সমঝোতা হচ্ছে না কেন? আর যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এতটাই গভীর হয়, তবে যে পথে আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে হাঁটে, সেই পথেই ভারত কেন হাঁটছে না? 26-এর সূচনা লগ্নেই মস্তানির নতুন অধ্যায় ট্রাম্প শুরু করে দিয়েছেন। একেবারে সরাসরি বার্তা দিয়েছেন যে আমি যা খুশি করতে পারি, আন্তর্জাতিক প্রটোকলকে আমি থোড়াই কেয়ার করি।
ভারতের মতন উদীয়মান শক্তি যারা নিজেদের আঞ্চলিক মোড়ল হিসেবে দেখতে চায়, তাদের জন্য ট্রাম্পের এই ইউনিল্যাটারালিজম মানে চরম একতরফা ব্যবস্থা আসলে অশনি সংকেত। লক্ষ্য করুন, বিশ্ব দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। কে কাকে স্বৈরাচার বলছে, কে বলছে আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিধর দেশগুলো নিজেদের খেয়াল খুশি মতন ঠিক করতে চাইছে, যেখানে রাষ্ট্রপুঞ্জের আর বিশেষ কোনো গুরুত্ব নেই। এই সব মৌলিক প্রশ্ন থেকে ভারত নিজেকে সরিয়ে রেখেছে। তাই আগে দেখা দরকার ভারতের অবস্থান আসলে কি। আমেরিকার সঙ্গে ভারতের কোনো আনুষ্ঠানিক জোট নেই, ভারত সেখানে স্ট্র্যাটেজিক পার্টনার। তাহলে কি ভারত রাশিয়ার সঙ্গেও স্ট্র্যাটেজিক পার্টনার? চীনের সঙ্গেও কি তাই? ব্রিক্সের অংশীদারিত্বও কি শুধুই স্ট্র্যাটেজিক? এসসিওতে অংশগ্রহণ কি সেই কারণেই? কোয়াডের ক্ষেত্রেও তো সাম্প্রতিক সময়ে বেজিংয়ে রাষ্ট্রদূতের বৈঠকে অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকার সঙ্গে ভারতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তাহলে সেটাও কি কেবল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে কৌশলগত অংশীদারিত্ব? আরো ভেঙে বললে গা বাঁচিয়ে চলা, আরো ভেঙে বললে ধরি মাছ না ছুঁই পানি। ভারত এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে সেখানে আমেরিকার সাথে হাত মিলিয়ে চীনের ওপর নজর রাখছে, মানে মাছ ধরতে চাইছে। অন্যদিকে আবার রাশিয়ার সাথেও দোস্তি বজায় রাখছে, যাতে আমেরিকার ওপর পুরোপুরি নির্ভরশীল হতে না হয়। তার মানে মাছ ধরার কৌশল হলেও জল ছুতে হবে না। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অনেকটা লিভ ইন সম্পর্কের মতন, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ আমরা পার্টনার। বিপদে পড়লে আমি তোমার কে বলে কেটে পড়ার রাস্তা সব সময় খোলা থাকে। হাতে রইল মোদি এবং ট্রাম্পের রসায়ন। ট্রাম্পের মতন মস্তান যখন ক্ষমতায় থাকে, তখন এই ধরি মাছ না ছুঁই পানি নীতি বজায় রাখা আরো কঠিন হয়ে পড়ে। ট্রাম্প চান হয় তুমি আমার সাথে, নয় তুমি আমার শত্রু। সেখানে মোদি চেষ্টা করছেন ট্রাম্পকে তেল দিতে, আবার তলে তলে রাশিয়ার থেকে S-400 মিসাইল কিনতে। ভেনেজুয়েলার ঘটনায় ব্রিক্স দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই কোনো পক্ষ নেয়নি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা পর্যন্ত স্পষ্ট করে বলেছেন আমেরিকার এই পদক্ষেপ আনঅ্যাকসেপ্টেবল। আর ভারত ঘরেও নয় পরেও নয়, যেজন আছে মাঝখানে। ভারত নীরব, সতর্ক, কিন্তু সিদ্ধান্তহীন। ভারত তাকিয়ে দেখছে এই লড়াইয়ের শেষ কোথায়। যদি ট্রাম্প জিতে যান, ভারত বলবে আমরা তো জানি আপনি মহান। আর যদি ট্রাম্প ফেঁসে যান, তবে ভারত বলবে আমরা সবসময় আন্তর্জাতিক আইনের পক্ষে। তবে এই নীতিতে একটা বড় ঝুঁকি রয়েছে, যদি জল বেশি ঘোলা হয়ে যায় তবে মাছ ধরতে গিয়ে হাত পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ট্রাম্প যদি এখন ভারতকে চাপ দেন যে হয় রাশিয়া ছাড়ো, না হয় আমার নিষেধাজ্ঞা খাও, তখন এই ধরি মাছ না ছুঁই পানির খেলাটা বুমেরাং হয়ে যেতে পারে। চীন প্রকাশ্যে বলেছে যে কোনো মূল্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ছেড়ে দিতে হবে। রাশিয়া একে স্পষ্টভাবে একতরফা পদক্ষেপ বলে দাগিয়েছে। চীনের সঙ্গেও ভারতের এমন কোনো সমঝোতা নেই যাতে বলা যায় দুই দেশ একসঙ্গে এক দিশায় এগোবে। দুই দেশেরই প্রয়োজন আছে, স্বার্থ আছে। ভারতের শীর্ষ স্তরের বণিক সভায় গেলে শোনা যায় চীনের পণ্য আমদানি করতেই হয়, কারণ ওপর থেকে চাপ রয়েছে। তাহলে আপনিই বুঝুন ওপর নিচের এই বাস্তবতায় কোন স্ট্রং ম্যান বিদেশ নীতি কাজ করছে। এটা কি বিদেশ মন্ত্রী জয়শঙ্করের চেয়ে ভালো কেউ জানেন? কিন্তু সামগ্রিকভাবে ভারত আজ এমন এক কৌশলগত জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপ আন্তর্জাতিক কূটনীতি এবং বিদেশ নীতির সামনে সম্পূর্ণ উল্টো ছবি তৈরি করছে। ভারতের ঘরোয়া রাজনীতি এবং আন্তর্জাতিক বিদেশ নীতির মধ্যে এখন এমন সংঘর্ষ তৈরি হয়েছে যে একসময় প্রভাবশালী এবং সক্রিয় প্লেয়ার ভারত কেবল দূরে দাঁড়িয়ে বিশ্বকে দেখছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত বলেছিল সে শান্তি চায়, কিন্তু ভারত ঠিক কোন পাশে ছিল? ন্যাটোর সব দেশ ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছিল। অন্যদিকে আমেরিকা নিজেই ন্যাটোর বাইরে গিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের পথে হাঁটছিল। ভারত শান্তির কথা বলেছে, কিন্তু অবস্থান স্পষ্ট করেনি। ফ্রান্স এবং সিরিয়ার উত্তেজনার সময়ও ভারতের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ইসরায়েল ইরান সংঘর্ষের সময়ও একই নীরবতা। এখন যখন আমেরিকা প্রকাশ্যে ইরানকে হুমকি দিচ্ছে, পাল্টা ইরানের শীর্ষ নেতা খামেইনি প্রকাশ্যে বলছেন শত্রুদের হাঁটু গেড়ে বসানো হবে। এই অবস্থানকে খোলাখুলি সমর্থন করছে চীন, সমর্থন করছে রাশিয়া, সমর্থন করছে মধ্যপ্রাচ্যের বহু দেশ। আন্তর্জাতিক স্তরে এই সব কণ্ঠস্বরের ওজন রয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় এই মুহূর্তে কি ভারত একাই দাঁড়িয়ে থাকা একটি শক্তিধর দেশ? যে তেল ভারত 30% ছাড়ে কিনছিল ট্রাম্পের ধমকে, এই ভারত এখন রাশিয়া থেকে আগের মতন তেল আর কিনছে না।
রাশিয়া থেকে আমাদের তেলের আমদানি 32% থেকে নেমে 21%, তারপর 15% এসে ঠেকেছে। আর সেই সঙ্গে আরো বড় প্রশ্ন, এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কি সত্যি আগের মতন রয়েছে? এশিয়া হোক, ইউরোপ হোক কিংবা আমেরিকান, একের পর এক ঘটনাক্রম লক্ষ্য করুন, দেখবেন পেহেলগাঁও পরবর্তী সময় কি মারাত্মক সংকটের মধ্য দিয়ে ভারত গেছিল। কার্যত কেউই ভারতের পাশে ছিল না। রাষ্ট্রপুঞ্জের ভেতরেও সন্ত্রাসবাদ এবং পাকিস্তান ইস্যুতে ভারতকে কঠিন লড়াই লড়তে হয়েছে। তবু পাকিস্তানের গায়ে সন্ত্রাসবাদের তকমা লাগাতে পারেনি ভারত, কারণ চীন পাকিস্তানের পাশে ছিল, রাশিয়া নীরব ছিল। তারা পেহেলগাঁওয়ের ঘটনা উল্লেখ করেছিল, কিন্তু সন্ত্রাসবাদের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল। একই ছবি এসসিও বৈঠকেও দেখা গেছে। ঠিক 1 বছর আগে ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত পরিস্থিতি বিচার করতে বসে দেখা যাচ্ছে ভারত এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সে কোন পথে হাঁটবে সেই সিদ্ধান্তই নিতে পারছে না। এখানে বড় প্রশ্ন হলো, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি কি কোনোভাবে তাকে দুর্বল করে দিচ্ছে? আবারও বলছি, বাস্তবতা মিলিয়ে দেখুন। ইসরায়েল ইরান যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফ্রান্স সিরিয়া যুদ্ধ, আমেরিকা ভেনেজুয়েলা সংকট, আর ভারতের চারপাশে প্রতিবেশী দেশের আগে পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, তারপর নেপাল, এখন বাংলাদেশ, মাঝখানে মালদ্বীপ। এই সব দেশের সঙ্গে ভারত যে একসময় কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলতো, প্রতিবেশী বলয় নেতৃত্বের ভূমিকায় বিচরণ করত, সেখানে আজ ভারত কোথায়? এক দেশের প্রেসিডেন্ট আরেক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে বন্দি করেছেন। এর চেয়ে নির্মম উদাহরণ আর কি হতে পারে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই দাঁড়িয়ে বলছেন তেলের ব্যবসা আমেরিকান কোম্পানিগুলোর হাতে যাবে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। তবুও এক সময়ের মুখর ভারত আজ সম্পূর্ণ মৌন। কার স্বার্থে? কেন? সবশেষে জরুরি প্রশ্ন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করে নিজের দেশের জেলে পুরে দিয়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব বা রাষ্ট্রপুঞ্জের মতন প্রতিষ্ঠান আজ প্রায় অপ্রাসঙ্গিক। প্রশ্নটা তাই নৈতিকতার নয়, ক্ষমতার। আজ ভেনেজুয়েলা, কাল ইরান, তারপর কে? তেল, খনিজ আর বাজারের দখল কি এখন রাষ্ট্রপ্রধান অপহরণেও বৈধতা তৈরি করছে? বিশ্ব যখন দুটি ব্লকে ভাগ হয়ে অস্ত্রের দিকে এগোচ্ছে, তখন ভারতের অবস্থান আরো বেশি করে প্রশ্নের মুখে। ভারত কি কেবল উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি দেখবে, নাকি নতুন বিশ্ব ব্যবস্থায় নিজের সীমারেখা স্পষ্ট করবে? তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি যদি ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে, ইতিহাস কিন্তু তখন এই প্রশ্নটাই তুলবে, বিশ্বের শক্তিধর দেশগুলোর ব্র্যাকেটে থাকা ভারতকে সেদিন নীরব থাকতে কে বাধ্য করেছিল? ভাবুন আপনারাই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন, দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু না আমি যথেষ্ট।